শচীন সেনগুপ্ত রচিত সিরাজউদ্দৌলা এই নাটকটি আমি গল্প আকারে প্রকাশ করছি। এই নাট্যাংশের শুরুতে দেখা যায় মুর্শিদাবাদে সিরাজউদ্দৌলা সভাকক্ষের দৃশ্য। নাটকের প্রথমে আমরা দেখি সিরাজ তার দরবারের সদস্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে বিশ্বাসঘাতকতার অভিযোগে বহিষ্কৃত করছেন। আলীনগরের সন্ধির শর্ত রক্ষা না করে ওয়াটসের প্ররোচনায় অ্যাডমিরাল ওয়াটসনকে কলকাতায় সেনানিবাসের উদ্যোগ নিচ্ছেন তা ওয়াটসনের পাঠানো চিঠিতে তিনি জানতে পেরেছেন। ফলে ওয়াটসকে বিতাড়িত হতে হয়েছে। বাংলা ফরাসি বাণিকদের পক্ষ থেকে মাসিয়েলা সভায় উপস্থিত হয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নবাবের সাহায্য চাইতে। তাদের অভিযোগ নবাবের বিনা সম্মতিতে তার শাসনাধীন এলাকা চন্দননগরে ইংরেজরা ফরাসিদের হাঁটিয়ে দিয়েছে এবং সমস্ত ফরাসি কুটি যেন ইংরেজদের ছেড়ে দেওয়া হয়, এই দাবিও তারা জানিয়েছে। কিন্তু নবাব জানান বিষয় সম্পর্কে তিনি অবগত হলেও এক্ষেত্রে কিন্তু কোনো সাহায্য করতে পারবেন না, কারণ সদ্য কলকাতা জয়ের যুদ্ধে এবং শওকত জঙ্গের বিরুদ্ধে পূর্ণিমার যে যুদ্ধ হয়েছিল সেখানে প্রচুর পরিমাণে অর্থক্ষয়, লোকক্ষয় এবং শক্তিক্ষয় হয়েছে। তাই অল্প সময়ের ব্যবধানে কোনো যুদ্ধে লিপ্ত হওয়া তার পক্ষে অসম্ভব। একথা শুনে মাসিয়েলা তাকে বলেন যে ফরাসিদের বঙ্গভূমি হয়তো ছাড়তে হবে, কিন্তু সেই সঙ্গে ধ্বংস হবে বাংলার স্বাধীনতা। এরপর মাসিয়েলা রাজসভা ত্যাগ করেন। ইতিমধ্যে ওয়াটসকে বহিষ্কার নিয়ে সভায় শোরগোল পড়ে যায়। সে সময় সিরাজের তীব্র সমালোচনা শুরু হয়। এই সমালোচকদের দলে ছিলেন রাজা রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লভ এবং মির্জাফর। এই সময় সিরাজের পক্ষে দাঁড়িয়ে কথা বলেন মোহনলাল এবং মীর মদন। ইতিমধ্যে সিরাজ মির্জাফরকে লেখা ওয়াটসনের একটি চিঠি প্রমাণ হিসেবে দখিল করেন। স্বাভাবিকভাবে সভায় অত্যন্ত জটিল পরিস্থিতি তৈরি হয় এবং সিরাজ তাদের উপর দোষারোপ করেন। তারা সভা ছেড়ে চলে যেতে উদ্যত হন। তখন সিরাজ আন্তরিকভাবে সকলের কাছে সহায়তা প্রার্থনা করেন এবং দেশের স্বাধীনতার জন্য মরণপণ করে নিজেকে উৎসর্গ করতে বলেন। এরপরে দেখা যায় সকলে শপথ করেন যে তারা দেশের স্বার্থে প্রাণ বলি দিতেও রাজি। সকলে সভাস্থল ত্যাগ করার পর একা সিরাজ এবং গোলাম হোসেন পড়ে থাকেন। এ সময় সেখানে প্রবেশ করেন ঘাসেটি বেগম, সিরাজের মাসি। ঘাসেটি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ায় সিরাজ তার মতিঝিলের আবাসস্থল থেকে তাকে সরিয়ে নিজের প্রাসাদে এনে নজরবন্দি করে রাখেন। তার পালিত পুত্র শওকত জংকে নবাবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার অপরাধে তাকে হত্যা করা হয়। স্বাভাবিকভাবে ঘাসেটি ছিলেন সিরাজউদ্দৌলার বিরোধী, তাই তিনি যত শীঘ্র সম্ভব সিরাজের পতন কামনা করেন। সিরাজকে হত্যা করে নিজের প্রতিহিংসা মেটানো তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। ফলে সিরাজের দুঃখময় তিনি খুশি হয়ে ওঠেন। সিরাজকে সাত প্রান্ত অর্থাৎ অভিশাপ দিতে শুরু করেন। তখন ছুটে আসেন লুৎফা অর্থাৎ সিরাজের বেগম। তিনি ঘাসেটি বেগমকে কোনো মতে এই কাজ থেকে বিরত রাখেন, কিন্তু সিরাজের সঙ্গে ঘাসেটির উত্তপ্ত কথাবার্তা চলতেই থাকে। লুৎফারের অনুরোধে সিরাজ শেষ পর্যন্ত ঘাসেটিকে অন্দরমহলে ফিরে যাওয়ার অনুমতি দিলেও ঘাসেটির অভিশাপ তার আগামী পলাশী যুদ্ধের পরিণতি হবে সিরাজের হাহাকার। এর মধ্য দিয়ে শেষ হয় এই নাটকটি। এই নাটকটিকে আমি গল্প আকারে কাহিনী সংক্ষেপে আলোচনা করলাম। যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।